আলহামদুলিল্লাহ, অ্যাজমার উপরে যে সমস্ত মেডিসিনগুলো আছে আমি সেগুলো নিয়ে এখন আলোচনা করব। তা আসলে এটা একটা এমন ধরনের রোগ যে এখন বলতে গেলে প্রায় ঘরে ঘরেই অ্যাজমা। তো এটা ছোটদের ক্ষেত্রেও হয়, বড়দের ক্ষেত্রেও হয়। তো আমরা সাধারণত কি কি মেডিসিন এখানে আসতে পারে, কি কি মেডিসিন দিয়ে আমরা চিকিৎসা করি হোমিওপ্যাথিতে, এবং এটা মানে খুব একটা কার্যকারী চিকিৎসা হোমিওপ্যাথির জন্য। তো আমি সেসব বিষয়গুলো এখন আলোচনা করব, কোন কোন মেডিসিন আমাদের আসতে পারে। সবাই আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত। ধন্যবাদ এই জন্য যে আর্সেনিক অ্যালবাম আমরা সিমটম মিলাবো। সিমটম ছাড়া তো আমাদের কিছুই হবে না, আমরা সিমটম মিলাবো। প্রথমে যে আর্সেনিক অ্যালবামে কী কী সিমটম, সে শীতকাতর, মৃত্যু ভয়, অস্থিরতা, ছটফটানি, এগুলো থাকবে। তো এগুলোর সাথে সাথে আমরা আরও কী কী পাবো সেটা আমরা দেখতেছি। যে ফুসফুসের সূক্ষ্ম, হ্যাঁ, বায়ুথলিগুলোর উপর এটা কাজ করে, কিন্তু শ্বাসকষ্টের সাথে রোগীর ভিতরে ভিতরে চরম উৎকণ্ঠা, মৃত্যু ভয় তৈরি হয়। এই জিনিসটা থাকবেই আর্সেনিকে, এটা চরম উৎকণ্ঠা এবং মৃত্যু ভয়, কোথাও শান্তি পাবে না, শুয়েও সে শান্তি পাবে না। এগুলো আমরা যদি আমরা অ্যাজমার ক্ষেত্রে পাই, সে শিশু হোক আর ছোট হোক বড় হোক, এটা আমাদের কোনো ফ্যাক্টর না। ফ্যাক্ট হলো এটাই যে আমরা লক্ষণ মিলাবো। লক্ষণ যদি পাই যে শ্বাসকষ্টের সাথে রোগীর ছটপটানি, অস্থিরতা, মৃত্যু ভয়, উৎকণ্ঠা, হ্যাঁ, কি মানে এই আমি মরে যাবো আর বাঁচবো না, হ্যাঁ, এগুলো যদি বলবে। এখন আইট কিন্তু সময় বলে দেয়, আর আর্সেনিক সময় বলে না। কিন্তু আর্সেনিক কি করে? আর্সেনিক বলে যে আমি আর বাঁচবো না, এই আমার শেষ, এটা বলবে। তো এখন আমরা দেখব যে যে আর্সেনিকের হাঁফানির টান মূলত মধ্যরাত্রে কয়টা, 12টা থেকে 2টা। আর ম্যাটেরিয়ামেডিকা পিউরায় ঠিক 3টার সময়। কেন্টের রেপার্টারি খুলে দেখবেন 3টার সময় আর্সেনিকের বৃদ্ধি মারাত্মক রূপ নেয়। এই সময় সে খুব ছটফট, বিছানায় শুইতে পারে না, সোজা হয়ে উঠে বসে, সামনের দিকে ঝুঁকে বসে, হ্যাঁ, কিছুটা আরাম হলে আবার করে, আবার এই বিছানা থেকে ওই বিছানা যায়, এরকম সে করতে থাকে। যদি শ্বাসকষ্টে আমরা এইসব লক্ষণ মিলাইতে পারি, তাহলে আমরা অবশ্যই মানে আর্সেনিককে নির্বাচন করব। এটা হলো আর্সেনিকের সিমটম। আর এখানে এখন দেখব যে আরো অন্যতম ক্লিনিক্যাল রেমেডি হিসাবে আমরা ফ্যারিংটন যে কথা বলছেন, সেখানে আমরা দেখব যে যেখানে তীব্র শ্বাসকষ্টের সাথে রোগীর সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায়, তীব্র শ্বাসকষ্টের সাথে রোগীর শরীর যদি সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায়, অথচ ভিতরে কিন্তু তার একটা জ্বালা পোড়া অনুভব হবে। কিসের কারণে? এটা অস্থিরতা, ভিতরে একটা অস্থিরতা, জ্বালা পোড়া, এবং অল্প 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 করে সে বারবার ঠান্ডা পানি পান করতে চাইবে। দেখেন, অল্প অল্প করে ঠান্ডা পানি পান করতে চাবে, সেটা অন্য রোগেও হইতে পারে। এই শ্বাসকষ্টে যে হবে তা না, অন্য ক্ষেত্রেও হইতে পারে। তো তখন আমরা আর্সেনিককে নির্বাচন করব। এখন আমরা দেখতেছি যে তার সামান্য নড়াচড়া বা ঠান্ডা বাতাসে এবং হাঁপানির টান কিন্তু তার বেড়ে যায়। সামান্য নড়াচড়া করলে ঠান্ডা বাতাসে তার টান বেড়ে যায়, এবং অত্যন্ত ছটপট করে, চটপট মানে অত্যন্ত মানে ছটপট, অস্থিরতা, এগুলো পাবো। এবং অল্প পরিমাণে বের হয়, হ্যাঁ। যে কফ, যে কফটা বের হয় সেটা কিন্তু খুব পরিমাণে অল্প থাকে। সেই জন্য আমরা এটাকে এই পাশাপাশি অন্যান্য সিমটমের সাথে মিলেই আমরা এই সিমটমগুলোকে আমরা প্রাধান্য দিব, এবং এখানে আমরা খুব দারুণ রেজাল্ট পাবো ইনশাল্লাহ এই আর্সেনিকে। এখন আমরা আসতেছি সেটা হলো কি, কোন কোন মেডিসিনগুলো আমাদের আসতে পারে যে হাঁপানি, শ্বাসকষ্টের জন্য বা অ্যাজমার জন্য। তো সেই ক্ষেত্রে এখন আমরা আসতেছি এন্টিম টার্ট। এন্টিম টার্টে দেখবো যে ফুসফুসের পক্ষাঘাত সদৃশ অবস্থা। এন্টিম টার্টের ক্ষেত্রে ফুসফুসের পক্ষাঘাত সদৃশ একটা অবস্থা তার ভিতরে তৈরি হয়। শ্লেষ্মা, প্রচুর পরিমাণে শ্লেষ্মা থাকে, মনে হয় যেন মানে খুব বেশি আছে ভিতরে, ঘড়ঘড় করতে থাকে। কিন্তু সে কাশলে বা মানে কাশি দিলে বা কফ ফেলতে গেলে কিন্তু তার উঠবে না। এটা তার একটা লক্ষণ, সবচাইতে বড় লক্ষণ এন্টিম টার্টের। তার জিহ্বাটা একটু হালকা প্রলেপ থাকবে। হ্যাঁ, ওষুধের প্রধান বৈশিষ্ট্য হলো জিহ্বাটা হালকা একটা প্রলেপ থাকবে, বুকে প্রচুর কফ জমা থাকে, এবং শ্বাস নেওয়ার সময় ঘড় 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 শব্দ করে, দূর থেকেও সেই শব্দ শোনা যায়। কিন্তু রুগী এত দুর্বল হয়ে যায় যে সে কফ তুলতে পারে না। এই জিনিসগুলো আমরা মনে রাখবো। এরপরে আসতেছি আমরা যে ম্যাটেরিয়ামেডিকার উল্লেখযোগ্য, মানে একটা ক্লিনিক্যাল উল্লেখযোগ্য একটা লক্ষণ, সেটা হলো তীব্র শ্বাসকষ্টের কারণে রোগীর মুখমণ্ডল নীলছে ভাব, মানে ফ্যাকাশে হয়ে যায়, কপালে ঠান্ডা এবং আঠালো ঘাম দেখা দেয়, এবং রোগী তন্দ্রাচ্ছন্ন, মানে মনে হয় যেন রোগী আর নাই, বেঁচে নাই, এরকম একটা অবস্থা, অচেতন অবস্থা হয়ে পড়ে থাকে। তো এইসব সিমটমগুলো আমরা মিলাবো, পাশাপাশি ওইটা মিলাবো। এরপরে শিশুদের ক্ষেত্রে যদি হয়, তো শিশুরা কি করবে? বিদ্যুতের মতো হাঁপানির ক্ষেত্রে হইতে পারে, শিশুদের হইতে পারে একটা অমূল্য ওষুধ। কিন্তু এটা একটা এন্টিম টার্ট, একটা অমূল্য ওষুধ হিসাবে কাজ করে, বিশেষ করে যখন কাশির সাথে বমি বমি ভাব এবং বমির সাথে কফ বের হয়ে আসে, কিন্তু পরিমাণে কম,
কফটা বের হয় কিন্তু পরিমাণে কম, যা বের হয় তার সাথে ভিতরে মনে জানার অনেক বেশি আছে। এরপরে আসতেছি আমরা কিসে, স্যাম্বুকাস। স্যাম্বুকাসে বলছে যে আকস্মিক শ্বাসরোধী কাশি তীব্রতার কথা ম্যাট্রিমেটিকে উল্লেখ করা হয়েছে। যে আকস্মিক, আকস্মিক মানে তো সবাই বোঝেন হঠাৎ, আকস্মিক শ্বাসরোধ মনে হয় যেন শ্বাস বন্ধ হয়ে যাবে এরকম একটা। আর শিশু এখানে কি করবে, হাঁফানির মতো শ্বাসকষ্টের জন্য এটা একটা বিশেষভাবে নির্দেশ করছেন যে শিশু ঘুমানোর কিছুক্ষণ পর হঠাৎভাবে মধ্যরাত্রে দম বন্ধ হয়ে যাবে এরকম ভাবে জেগে ওঠে। কিছুক্ষণ ঘুমাইছে, ঘুমের মধ্যে হঠাৎ করে দম বন্ধ হয়ে যাবে এরকম একটা ভাব নিয়ে এসে জেগে ওঠে। তখন আমরা এই স্যাম্বুকাসকে মানে প্রাধান্য দিব। কাঁদতে থাকে এবং বাতাস পাওয়ার জন্য ছটফট করে, ওই কার্বোভেজের মতো। কার্বোভেজ যেরকম বাতাস পাইতে পছন্দ করে, ল্যাকেসিস মৃদু বাতাস, আর কার্বোভেজ সরাসরি বাতাস পাইতে পছন্দ করে এইরকম। ল্যাকেসিস দুধ থেকে, কার্বোভেজ কাছ থেকে। তো এইসব আমরা জিনিসগুলো, পার্থক্যগুলো মনে রাখার চেষ্টা করব। এরপরে আমরা আরো দেখবো যে একটি অদ্ভুত লক্ষণ, সেটা দেখবো যে রোগী যখন জোরে মানে জেগে ওঠে তখন সে কি করে, তার শরীরে কোনো ঘাম থাকে না, কিন্তু ঘুমানোর সাথে সাথেই ঘুম থেকে জেগে ওঠার পর প্রচুর ঘাম হতে থাকে। রোগী যখন জেগে থাকে তখন কিন্তু তার কোনো ঘাম থাকে না, কিন্তু ঘুম থেকে ওঠার পরে কিন্তু প্রচুর ঘাম থাকে। এটা আমরা মনে রাখবো কিসের ক্ষেত্রে, এটা স্যাম্বুকাসের ক্ষেত্রে। স্যাম্বুকাসের ক্ষেত্রে এই লক্ষণটা থাকবে। এরপরে আমরা দেখব যে স্যাম্বুকাসের রোগীরা নাক পুরাপুরি বন্ধ হয়ে যায়, ফলে তারা মুখ দিয়ে শ্বাস নিতে বাধ্য হয়। নাক একদম বন্ধ হয়ে যায়, ফলে তারা কি করে, মুখ দিয়ে শ্বাস নিতে বাধ্য হয়। শিশু যখন মায়ের বুকের দুধ মানে টানতে চায় তখন তার দম বন্ধ হয়ে থাকার কারণে শ্বাস নিতে বা স্তন ছেড়ে দেয়, কাঁদতে থাকে। শিশু দুধ খাইতে পারে না কেন, ওই যে তার নাক বন্ধ হয়ে থাকে, সে শ্বাস নিতে পারে না। হ্যাঁ, স্তন টান দিলেই দেখা যায় যে শ্বাস বন্ধ হয়ে আসে, এরকম একটা ভাব থাকে। তখন আমরা স্যাম্বুকাসের কথা মনে করবো। পাশাপাশি রেপার্টরিতে আরো অনেক ওষুধ পাবো, কিন্তু এখানে আমরা স্যাম্বুকাসের কথা মনে রাখবো এবং মনে করব। এরপরে আমরা আসতেছি ইফিকাক। ইফিকাক হলো হ্যানিম্যানের প্যাট্রিমেটিকা পিউরাতে ইফিকাকের অবস্থানটা কোন জায়গায়, আক্ষেপ এবং সংকেচন। হ্যাঁ, বমিভাবের উপর ইফিকাকের গভীর কার্যকারিতা আছে, গভীর কার্যকারিতা, এটা প্রমাণ করা, এটা একদম প্রমাণ করা ইফিকাক। হ্যাঁ, ইফিকাকের বমি বমি ভাব, স্টুল শক্ত, হ্যাঁ বমি বমি ভাব লাগবে, নাক্স বমি করলে ভালো লাগে, বমি করলেই উপশম। আর ইফিকাক বমি বমি ভাব, বমি করেও কিন্তু বমি বমি ভাব থাকবে। এখন দেখেন, ইফিকাকের হাঁফানি হঠাৎ শুরু হয়, বুকের ভিতরে সা 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 শব্দ হয়, ফুসফুস কফে পূর্ণ হয়ে থাকে, কাশির সময় কোনো কফ ওঠে না। এইগুলো আমরা ইফিকাকে পাবো। কাশিতে বুকের ভিতরে একটা সা 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 শব্দ হয়, আর ফুসফুস কফে পূর্ণ হয়ে থাকে। কাশির সময় মনে হয় যেন কফ ওঠে না, এরকম একটা মনে হবে, কিন্তু ইফিকাক দিবেন একদম নর্মাল হয়ে যাবে, দারুণভাবে নর্মাল হয়ে যাবে। এখন আসতেছি আমরা ইফিকাকের প্রধানতম প্রদর্শক লক্ষণ কোনটা, সেটা আমরা দেখব। সেটা হলো যে অবিরত এবং তীব্র বমি বমি ভাব, নসিয়া। অবিরত এবং তীব্র বমি বমি ভাব, নসিয়া, যা বমি করার পরেও বমি কমে না। বমি করে কিন্তু বমি করার পরেও বমি কমে না, এগুলো মনে রাখবেন। ইফিকাক দিয়ে দিবেন। ইফিকাকের জিহ্বা কিন্তু পরিষ্কার, বলতে ভুলে গেছিলাম, ইফিকাকের জিহ্বা পরিষ্কার। আর একটা দেখেন, মানে ডিকশনারিতে দেখতেছি আমরা, এখন ডিকশনারিতে কি কথা বলছেন, সামান্য খাদ্য গ্রহণের পর, হ্যাঁ, আবহাওয়ায় আকস্মিক পরিবর্তনের কারণে, বিশেষ করে গরমের পর হঠাৎ ঠান্ডা পড়লে এই হাঁফানির আক্রমণ তীব্র হয়। যেমন গরম থেকে হঠাৎ ঠান্ডা, এইখানে যখন আমরা বেড়ে যাবে, তখন আমরা ইফিকাকের কথা স্মরণ করবো এবং ইফিকাক শোনায় সোহাগা হবে। এই আমি বললাম, মানে সুন্দরভাবে এই পার্থক্যগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এখন আমি একটা জিস্ট বলতেছি, সেটা হলো কি, এটা হলো যে জিস্টটা হলো এরকম যে এটি হোমিওপ্যাথিক আদি উৎস। কোনটা আদি উৎস, যে যেখানে সুস্থ মানুষের শরীরে ওষুধ পরীক্ষার আসল এবং অপরিবর্তিত লক্ষণগুলো লিপিবদ্ধ আছে, সেটার নাম কি, ম্যাট্রিমেটিকা পিউরা। ম্যাট্রিমেটিকা পিউরা এমন একটা বই যেখানে হোমিওপ্যাথির আদি উৎস, যেখানে সুস্থ মানুষের শরীরের ওষুধ পরীক্ষার আসল এবং অপরিবর্তিত লক্ষণগুলো লিপিবদ্ধ করা আছে, এটার নাম হলো ম্যাট্রিমেটিকা পিউরা। বুঝতে পারছেন?
এটি রোগীর মানসিক অবস্থা, চরিত্রের গভীরতা এবং লক্ষণের হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে ঔষধের একটি জীবন্ত চিত্র তুলে ধরা আছে এই জায়গায়। এটি মূলত তুলনামূলক আলোচনা, এর মাধ্যমে ওষুধের সাথে অন্য ওষুধের সূক্ষ্ম ক্লিনিক্যাল পার্থক্য বুঝিয়ে দেওয়া আছে। আর এটা একটা বিশাল সংকলন যেখানে প্রতিটি ঔষধের ক্লিনিক্যাল ইতিহাস, বৈশিষ্ট্য, প্রয়োগের ক্ষেত্র অত্যন্ত সুনির্দিষ্টভাবে সাজানো আছে। আপনারা মনে রাখবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।